সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। মাস্টার শেষ পর্বের ছাত্রদের আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি তোমাদের পড়াচ্ছি ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির যে অধ্যায়টি আমরা পড়ছি সেটি হচ্ছে মানি ডিমান্ড অ্যান্ড মানি সাপ্লাই। এখানে আমরা পড়ছিলাম কোয়ান্টিটি থিওরিস অফ মানি সম্পর্কে, এবং এরই ধারাবাহিকতায় আজ আমি যে টপিকটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ অফ কোয়ান্টিটি থিওরি অফ মানি, ক্যামব্রিজ ইকুয়েশন। এই সম্পর্কেই আজ আমাদের আলোচনাটি হবে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অর্থনীতিবিদ মার্শাল, পিগু এবং রবার্টসন তারা নিজস্ব দৃষ্টিকোণ থেকে অর্থের পরিমাণ তত্ত্বের ব্যাখ্যা করেছেন। তবে তাদের সবাই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তাদের যে বক্তব্যটি ছিল অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কিত সেটি একরকম হওয়াতেই তাদের যে ব্যবহৃত সমীকরণটা আছে সেটিকে একত্রে ক্যামব্রিজ সমীকরণ হিসেবে বলা হয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অর্থনীতিবিদ অর্থাৎ পিগু, মার্শাল তারা ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের একটি বিকল্প এবং উন্নততর ব্যাখ্যা দেন। ফিশারের নগদ লেনদেন তত্ত্বে অর্থের মূল্য পরিবর্তনের কারণ হিসেবে অর্থের যোগানের উপরেই গুরুত্ব দেওয়া হয়, আর মার্শালীয় ধারা অনুসারে যে ক্যামব্রিজ ভাষ্য বা নগদ তহবিল ভাষ্য সেখানে অর্থের যোগানের সঙ্গে সঙ্গে অর্থের চাহিদার উপরও গুরুত্ব আরোপ করা হয়। এবং আমরা জানি যে ফিশারের যে বিনিময় সমীকরণটি আছে সেখানে অর্থকে শুধু বিনিময়ের মাধ্যম হিসেবেই ব্যবহার বা কাজ করা হয় বা ব্যবহার করা হয়, এ কথাটি কিন্তু বলা হয়েছে। কিন্তু ক্যামব্রিজ সমীকরণে অর্থ সঞ্চয় বা সম্পদের ভাণ্ডার হিসাবেও কাজ করে থাকে। ক্যামব্রিজ ভাষ্যে অর্থের এই কাজের উপরই প্রাথমিক গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ফিশারের বিনিময় সমীকরণে যেখানে শুধু অর্থকে বিনিময়ের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে, ক্যামব্রিজ সমীকরণে সেখানে অর্থ সঞ্চয় বা সম্পদের ভাণ্ডার হিসাবে কাজ করে বলেও উল্লেখ করা হয়েছে। এবং ক্যামব্রিজের যে অর্থবিদরা আছেন তাদের মতে অন্যান্য দ্রব্যের মতো অর্থের মূল্য অর্থের চাহিদা এবং অর্থের যোগানের উপরে নির্ভরশীল হয়ে থাকে। আমরা যে দৈনন্দিন যে আমাদের লেনদেন এবং অনিশ্চিত ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য মানুষ যে তাদের আয়ের যে নগদ অংশ নগদ আকারের হাতে ধরে রাখতে চায়, তাই নগদ তহবিল বা নগদ ব্যালেন্স নামে পরিচিত। অর্থাৎ আমরা যে আমাদের দৈনন্দিন লেনদেন এবং অনিশ্চিত ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য আমাদের আয়ের যে অংশটা আমরা নগদ আকারে হাতে ধরে রাখতে চাই তাকে আমরা বলছি নগদ তহবিল বা নগদ ব্যালেন্স হিসাবে সেটি পরিচিত। এবং ক্যামব্রিজের যে অর্থনীতিবিদগণ আছেন তাদের মতে যে অর্থের মূল্য অর্থের যোগানের পাশাপাশি অর্থের চাহিদা বা নগদ তহবিলের উপর নির্ভর করে। এই জন্য ক্যামব্রিজ সমীকরণকে নগদ ব্যালেন্স সমীকরণ হিসাবে কিন্তু অভিহিত করা হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম, যে অর্থের যে মূল্যটি আছে সেটি অর্থের যোগানের পাশাপাশি অর্থের চাহিদা বা নগদ তহবিলের উপরও নির্ভর করে, এবং এই জন্যই আমরা বলেছি যে ক্যামব্রিজ সমীকরণকে কি বলা হচ্ছে, যে ক্যাশ ব্যালেন্স ইকুয়েশন হিসাবে এটিকে চিহ্নিত করা হয়ে থাকে। অর্থাৎ নগদ আকারে যে অর্থটা সংরক্ষণ করা হয় সেটি হচ্ছে নগদ ব্যালেন্স। দেশের প্রকৃত আয় বা উৎপাদনের যে অংশ জনগণ নগদ ব্যালেন্সের আকারে রাখতে চায় তাকে একটি নির্দিষ্ট অনুপাতের দ্বারা প্রকাশ করা যায়। সেই অনুপাতকে আমরা বলছি হলো নগদ ব্যালেন্সের, যে সেটিকে আমরা ছোট হাতের এখানে ছোট হাতের কে দ্বারা যেটিকে আমরা এখানে ডিনোট করেছি। কে এর মান যত বেশি হবে সমাজের নগদ ব্যালেন্সের চাহিদাও তত বেশি হবে। দেশের যদি মোট অর্থের পরিমাণ হয় আমাদের এম, এবং সেখানে যদি আমাদের দেখা যায় যে মোট উৎপাদন টি, এই দুটি যদি স্থির থাকে তাহলে নগদ ব্যালেন্স সংক্রান্ত অনুপাত যেটি আমরা বলছিলাম কিনা যে কে, যেটি দ্বারা আমরা ডিনোট করেছিলাম, যে এই কেটি কি হবে তখন, সেই কে এবং যে দাম স্তর আছে পি তার মাঝখানে কি ধরনের সম্পর্ক দেখা যাবে,
তার মাঝখানে দেখা যাবে যে এদের মধ্যে সম্পর্কটি হচ্ছে বিপরীতমুখী। আবার নগদ ব্যালেন্স সংক্রান্ত অনুপাত, যেটাকে আমরা কে দ্বারা বলেছি, এবং উৎপাদনের পরিমাণ অর্থাৎ টি যদি স্থির থাকে, তবে অর্থের পরিমাণ এম এবং দাম স্তর পি এর মাধ্যমে সরাসরি একটি সম্পর্ক স্থাপিত হবে। এবং তখন কি হবে? তখন অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়বে, আর অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমবে। সুতরাং ক্যামব্রিজ সমীকরণ অনুসারে অর্থের চাহিদা এবং অর্থের যোগান যে কোনোটির পরিবর্তন দ্বারাই দাম স্তরের পরিবর্তন ঘটে থাকে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ক্যামব্রিজ সমীকরণ অনুসারে অর্থের চাহিদা এবং অর্থের যোগান এর দুটোর মধ্যে যে কোনো একটির পরিবর্তন ঘটলে কিন্তু দাম স্তরের পরিবর্তন ঘটতে পারে। তো চলো আমরা এই ক্যামব্রিজ সমীকরণটি এখন একটু দেখি। ক্যামব্রিজ সমীকরণটি আমাদের ক্যামব্রিজ সমীকরণটি হচ্ছে m equal to kpt। তো এই সমীকরণটিকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে লিখতে পারি p equal to m by kt, এবং আমরা যদি এভাবে সাজিয়ে তাহলে লেখা যায় 1 by p equal to kt by m। এখানে যে আমরা চিহ্নগুলো ব্যবহার করেছি, প্রথমে আমরা তাদের পরিচয়গুলো জানি। m হচ্ছে এখানে অর্থের পরিমাণ, p হচ্ছে আমাদের দাম স্তর, টি হচ্ছে নির্দিষ্ট সময়ে প্রকৃত জাতীয় আয় অথবা লেনদেনযোগ্য দ্রব্য ও সেবা উৎপাদনের পরিমাণ, আর কে কি? কে হচ্ছে নির্দিষ্ট সময়ে ওই প্রকৃত আয়ের স্থির অনুপাত যা মানুষ মোট তহবিল রূপে হাতে ধরে রাখতে চায়। এখন এই যে আমরা সমীকরণের যে পরিচয়গুলো দেখলাম, সেখানে আমরা দেখতে পাই যে এই সমীকরণে যদি আমাদের যে এই যে এম এবং টি এই দুইটি যদি স্থির থাকে, তাহলে পি এবং কে এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত। আবার যদি এখানে আমাদের কে এবং টি এই দুটোই যদি আমাদের স্থির থাকে, তাহলে এম এবং পি এর মধ্যে যে সম্পর্কটি সেটি দেখা যায় যে সরাসরি। এখানে তাহলে কি হচ্ছে? এম এবং পি এর মধ্যে সরাসরি সম্পর্ক দেখা যায়। আবার দাম স্তরের পরিবর্তে যদি আমরা এখানে অর্থের মূল্য বিবেচনা করি, অর্থাৎ 1/p যেটি আছে সেটিকে যদি আমরা vm দ্বারা ডিনোট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে m এবং t এই দুটো যদি স্থির থাকে, তাহলে k এখানে যে আমাদের kt আছে, k এবং 1/p এর মধ্যে সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ ধরনের। আবার k এবং t এই দুটো যদি স্থির থাকে, তাহলে m এবং 1/p এর মধ্যে বিপরীত সম্পর্ক দেখা যায়। তাহলে এটি আমরা পাচ্ছি কোথা থেকে? এই যে সম্পর্কগুলোর কথা বললাম, এই সম্পর্কগুলো আমরা পাচ্ছি হচ্ছে যে আমাদের যে ক্যামব্রিজ সমীকরণটি আমরা পড়লাম সেখান থেকেই আমরা এই সম্পর্কগুলো বের করে নিয়ে আসতে পারি। এখন আমরা এই সম্পর্কগুলো চিত্রের মাধ্যমেও দেখাতে পারি তোমাদের। এখানে আমরা চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ দেখিয়েছি এবং লম্ব অক্ষে দেখিয়েছি হলো অর্থের মূল্য। এবং এই যে আমাদের KT1 রেখা, এই রেখাটি হচ্ছে অর্থের প্রাথমিক একটি চাহিদা রেখা। এবং আমাদের এই যে MS1 রেখাটি আমরা দেখতে পাচ্ছি, এই MS1 রেখাটি হচ্ছে আমাদের হলো অর্থের পরিমাণ, প্রাথমিক অর্থের এখানে পরিমাণটি হচ্ছে MS1 রেখা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের অর্থের যে চাহিদাটি আছে, এই এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে KT1 সেটি যদি স্থির থাকে এবং এই অবস্থায় আমাদের অর্থের পরিমাণ যদি MS1 হয়, তাহলে সেটির হচ্ছে আমাদের অর্থের মূল্য নির্ধারিত হচ্ছে এখানে ই বিন্দু দ্বারা, এই EM1 পরিমাণ। এখন যদি কোনো কারণে অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ এটি যদি M2 হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেটি অর্থের মূল্য আমাদের ছিল EM1 সেটি কমে এখন কিন্তু হয়ে গিয়েছে FM2 পরিমাণ। অর্থাৎ অর্থের মূল্য আগের থেকে কিন্তু এখন কমে গিয়েছে, অর্থাৎ EM1 থেকে এটি হয়েছে এখন FM2 পরিমাণ। তাহলে অর্থের মূল্য যখন কমবে তখনই আমরা বুঝতে পারবো যে দাম স্তর বেড়ে গিয়েছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে অর্থের চাহিদা স্থির থেকে যদি অর্থের পরিমাণ বা অর্থের যোগান বৃদ্ধি পায়, অর্থাৎ যেটি আমরা দেখছি যে এই রেখাটি এখানে স্থানান্তরিত হয়ে গিয়েছে, তাহলে তখন কি হবে? দাম স্তরটি বেড়ে যাবে। আবার আমরা এভাবে যদি চিন্তা করি যে অর্থের পরিমাণ স্থির থেকে অর্থের চাহিদার পরিবর্তন এবং
তার প্রেক্ষিতে অর্থের মূল্য ও দাম স্তরের পরিবর্তন, যেটি আমরা দেখলাম। এখন বি চিত্রে আমরা দেখব আরেকটি বিষয়। এখানেও আমরা বি চিত্রেও দেখিয়েছি যে ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখিয়েছি অর্থের মূল্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থের যে পরিমাণ সেটি হচ্ছে OM1, এটা এখানে স্থির রয়ে গিয়েছে, অর্থের পরিমাণ এখানে স্থির রয়েছে। এখানে আমরা দেখব যে অর্থের চাহিদার যদি পরিবর্তন হয় তাহলে সেটি কি হবে। তো আমাদের প্রাথমিক চাহিদা রেখা, অর্থের চাহিদা রেখা হচ্ছে KT1, এবং এটি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এখানে অর্থের মূল্য হচ্ছে GM1 এখানে আমাদের, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে অর্থের চাহিদাটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেই রেখাটি আমাদের KT হয়ে গিয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি হয়েছে, অর্থের মূল্য যেটি আগে ছিল GM1 সেটি এখন বৃদ্ধি পেয়ে হয়েছে HM1 পরিমাণ। অর্থাৎ অর্থের পরিমাণ যদি স্থির থাকে বা যোগান স্থির থাকে, এই অবস্থায় যদি অর্থের চাহিদা বাড়ে তাহলে কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পায়, এবং অর্থের মূল্য বৃদ্ধি পেলে কি হচ্ছে, দাম স্তরটি কমে যাচ্ছে। সুতরাং আমরা এ এবং বি এই যে দুটি চিত্র বিশ্লেষণ করলাম, এই দুটো চিত্র বিশ্লেষণ করে কিন্তু আমরা বলতে পারি যে অর্থের পরিমাণের বা যোগানের পরিবর্তন বা অর্থের চাহিদার পরিবর্তন যে কোনোটির দ্বারাই কিন্তু অর্থের মূল্য এবং দাম স্তর প্রভাবিত হয়ে থাকে। এ কথাটি কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে ক্যামব্রিজ ইকুয়েশন যেটা আছে সেখানে বলা হচ্ছে যে অর্থের চাহিদা ও অর্থের যোগান যে কোনোটির পরিবর্তন দ্বারাই দাম স্তরের পরিবর্তন ঘটে। তাহলে চিত্রের মাধ্যমেও এই জিনিসটি আমরা দেখতে পেয়েছি। এখন আমরা দেখব ইকুয়েশনের সমালোচনাগুলো দেখব। ক্যামব্রিজ সমীকরণ সম্পর্কে প্রথম যে সমালোচনাটি রয়েছে সেটি হচ্ছে যে এই তত্ত্বে অর্থের চাহিদার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু অর্থের যে অন্যতম প্রধান একটি চাহিদা হচ্ছে অর্থের ফটকা চাহিদা, তার কথা কিন্তু এই সমীকরণে আলোচনা করা হয়নি। ফলে নগদ ব্যালেন্সের চাহিদার উপর সুদের হারের যে প্রভাব থাকতে পারে এটি এই ক্যামব্রিজ সমীকরণ ব্যাখ্যা করে দেখাতে পারেনি। দ্বিতীয় যে সমালোচনাটা হচ্ছে সেটি হচ্ছে এই তত্ত্ব কে এর নির্ধারক হিসেবে প্রকৃত আয়ের উপর অনাবশ্যক গুরুত্ব আরোপ করে। কারণ কে অস্থিতিশীল হতে পারে, আবার কে এর উপর যে অন্যান্য যে উপাদানগুলো আছে যেমন আর্থিক আচরণ, দাম স্তর, এগুলো প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু ক্যামব্রিজ সমীকরণে এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তৃতীয়ত হচ্ছে যেখানে অর্থের ক্রয় ক্ষমতা কেবল ভোগ্য সামগ্রীর মাধ্যমে বিবেচনা করা হয়েছে, যার ফলে দেখা যায় যে এই তত্ত্বটি একটু সংকীর্ণ হয়ে গিয়েছে। ক্যামব্রিজ তত্ত্ব দাম স্তরের প্রকৃত পরিবর্তনের যে কারণগুলো আছে সেগুলো বিশ্লেষণ করতে পারেনি, এবং এখানে আয়, সঞ্চয় এবং বিনিয়োগ এর মতো যে গুরুত্বপূর্ণ উপাদান সেগুলো কিন্তু এখানে উপেক্ষিত হয়েছে, কারণ এগুলো দ্বারাও কিন্তু আসলে দাম স্তর প্রভাবিত হয়, কিন্তু সেটি এখানে আলোচনা করা হয়নি বা বলা হয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই তত্ত্বে অর্থের মূল্য নির্ধারণ করার জন্য আয় স্তরকে কিন্তু বিবেচনা করে, কিন্তু উৎপাদনশীলতা এবং তারল্য এই দুটি যে উপাদান আছে সেটিকে অবজ্ঞা করে গিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে এই সমীকরণটি হচ্ছে আসলে একটি অসম্পূর্ণ ধরনের সমীকরণ। এরপরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ক্যামব্রিজ সমীকরণের সমালোচনা এসে যে ক্যামব্রিজ সমীকরণে অর্থের যোগান এবং অর্থের চাহিদার সার্বিক সমতার কথা বলা হয়েছে, কিন্তু এই যে অর্থের যোগান এবং এই যে আমাদের অর্থের চাহিদা এর মধ্যে কোনো কার্যক্রম সম্পর্ক ব্যাখ্যা করা হয়নি। সুতরাং বলা যায় যে এই যে ক্যামব্রিজ সমীকরণ এটি আসলে একটা কার্যত একটি অভেদ হয়ে যাচ্ছে। তবে এই যে সমালোচনাগুলো আছে আমাদের ক্যামব্রিজ সমীকরণ সম্পর্কে, তারপরেও অর্থের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু ক্যামব্রিজ সমীকরণের গুরুত্বকে আমরা কোনো অবস্থায় অস্বীকার করতে পারি না, কেননা যে আমাদের যে দাম স্তর পি এবং অর্থের মূল্য উভয়টাই আসলে বাস্তবে অর্থের চাহিদা এবং অর্থের যোগান এই দুটির উপরেই নির্ভর করে।
সুতরাং আমাদের যে ক্যামব্রিজ সমীকরণ সম্পর্কে আমরা জানলাম আজকে, এই সমীকরণটিকে কিন্তু আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারছি না। এখন এই যে ক্যামব্রিজের সমীকরণটি আমরা পড়লাম, এই ক্যামব্রিজের সমীকরণ পড়তে গিয়ে আমরা কিন্তু একটি নতুন টার্মের সঙ্গে পরিচিত হলাম, সেটি হচ্ছে কে। যা কিনা আমরা বলেছি যে জাতীয় আয়ের একটি নির্দিষ্ট অংশ যখন জনগণ নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আকারে রাখতে চায়, তাকে আনুপাতিক দিক থেকে বিবেচনা করলে তাকে আমরা বলেছি কে। এখন আমরা জানবো যে এই ক্যামব্রিজ সমীকরণে এই যে কে এর নির্ধারকগুলো কি কি। তো চলো আমরা এখন ক্যামব্রিজ সমীকরণের যে একটি অন্যতম উপাদান আছে কে, যার প্রকাশটি আমরা বলি যে ঘটে একটি নির্দিষ্ট অনুপাতের মাধ্যমে, এবং জাতীয় আয়ের একটি নির্দিষ্ট অংশ যখন জনগণ নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আকারে রাখতে চায়, তাকে আনুপাতিক দিক থেকে বিবেচনা করলে আমরা কেটি পেয়ে থাকি। তো আমরা এখন দেখি যে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন কোন কোন উপাদানের উপর কে এর মানটি নির্ভরশীল। প্রথমেই হচ্ছে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভবিষ্যৎ প্রত্যাশা। দেশের যে ভবিষ্যৎ দাম স্তর সেই সম্পর্কে জনগণ একটি জল্পনা কল্পনা থাকে। যদি তারা মনে করে যে অদূর ভবিষ্যতে দাম স্তর নেমে যাবে, তাহলে সে অবস্থায় ভবিষ্যতের জন্য নগদ অর্থ রাখার প্রবণতা বাড়তে পারে, অর্থাৎ তাহলে এক্ষেত্রে কে বৃদ্ধি পাবে। আর যদি ভবিষ্যতে মুদ্রাস্ফীতির আশঙ্কা থাকে, তাহলে প্রকৃত দ্রব্য সামগ্রীর জন্য জনগণের ব্যয় বাড়তে পারে, তখন নগদ অর্থ হাতে ধরে রাখার ইচ্ছা কমে যাবে, সুতরাং কে এর মান কমে যাবে। একইভাবে যদি মুনাফা সম্পর্কে ভবিষ্যতে আশার আকাঙ্ক্ষা যেটি আছে, সেটিও কিন্তু কে এর মানকে প্রভাবিত করে। ভবিষ্যতে মুনাফা হ্রাসের আশঙ্কা থাকলে তাহলে বর্তমানে নগদ অর্থ ধরে রাখার প্রবণতা বাড়ে, কারণ ভবিষ্যতে নিরাপত্তা সম্পর্কে জনগণ ব্যবসা বা প্রতিষ্ঠানগুলো যেগুলো থাকে সেগুলো সচেতন থাকে। সে প্রেক্ষিতে দেখা যায় যে ভবিষ্যতে মুনাফা হ্রাসের আশঙ্কা থাকলে বর্তমানে নগদ অর্থ ধরে রাখার প্রবণতাটি বেড়ে যায়। দ্বিতীয়ত আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের সুদের হার। সুদের হারের সঙ্গে ব্যাংক ঋণের যে চাহিদা সেটির সম্পর্ক হচ্ছে বিপরীত ধরনের। সুদের হার যদি কমে যায় তাহলে আমরা জানি যে ব্যাংক ঋণের চাহিদা বাড়ে এবং বন্ড কেনার প্রবণতা কমে যায়, এবং আগের চেয়ে নগদ অর্থ মানুষ বেশি করে হাতে রাখতে পারে, তখন কে এর মান বাড়বে। কাজেই সুদের হারের পরিবর্তনের সঙ্গে বন্ড বা ঋণপত্রের মূল্য যেহেতু পরিবর্তিত হয়, মানুষের অর্থ ধরে রাখার প্রবণতাও এটি দ্বারা প্রভাবিত হয়। তাই সুদের হারের পরিবর্তনের সাথে সম্পর্ক রেখে কে এর মান কখনো বাড়ে আবার কখনো কমে যায়। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের আয় স্তর। যদি আয় স্তর বেশি হয় তাহলে মানুষের নগদ অর্থ হাতে রাখার ক্ষমতাটি বেড়ে যায়, তাই কে এর মানও বাড়ে। আর আয় স্তর যদি কম হয় তাহলে মানুষের নগদ অর্থ ধরে রাখার ক্ষমতা কমে যায়, সঙ্গে সঙ্গে কে এর মানও কমে যায়। ভোগ প্রবণতা। আমরা জানি যখন মানুষের ভোগ প্রবণতা বেশি হয় তখন কি হয়, সঞ্চয় প্রবণতাটা কমে যায়, এবং অবশ্যই তাহলে কি হবে যে নগদ অর্থে হাতে ধরে রাখার প্রবণতাটি বেশি বাড়বে এবং কে এর মান বাড়বে। আর যদি ভোগ প্রবণতা কম হয় তাহলে সঞ্চয় বেশি করবে, এবং সেক্ষেত্রে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতা কমে গেলে কে এর মানও কমে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আয়ের বন্টন। ধনতান্ত্রিক বা যদি মিশ্র অর্থনীতির সমাজে হয় তাহলে দেখা যায় যে আয়ের পার্থক্য একটি স্বাভাবিক ঘটনা, অর্থাৎ আয়ের বন্টনটি অসম ধরনের হয় এবং ধনীদের হাতে আয় বেশি থাকে এবং দরিদ্রের হাতে থাকে হচ্ছে আয়ের পরিমাণ কম। এখন দেখা যায় যে ধনীদের ভোগ প্রবণতা কম এবং নগদ অর্থ ধরে রাখার প্রবণতাও কম, সুতরাং সেক্ষেত্রে কে এর মান হবে কম। আর যদি আয়ের সুষম বন্টন হয় তাহলে দেখা যাবে যে নগদ অর্থ ধরে রাখার অনুপাত বাড়বে এবং কে এর মানটি হচ্ছে বেশি। আর যদি বিভিন্ন শ্রেণীর মধ্যে আয় বন্টনের কোনো পরিবর্তনই না হয় তাহলে দেখা যাবে যে কে এর মানটি হবে স্থির। সুতরাং আয় বন্টনের উপর নির্ভর করে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের কে এর মান বেশ পরিবর্তিত হয়। এরপরে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কর কাঠামো। একটি দেশের কর কাঠামো বা কর নীতি যেটি বলি না কেন আমরা, সেটিও কিন্তু কে প্রভাবিত করে। যদি প্রোগ্রেসিভ ট্যাক্স আরোপ করা হয় তাহলে কে এর মানটি বাড়ার সম্ভাবনা থাকে, কারণ আয় বাড়লে কর বৃদ্ধির অনুপাত যেহেতু বাড়ে তাই অর্থ হাতে ধরে রাখার প্রবণতাটিও বাড়ে।
আর কর প্রদানের নিয়মের ক্ষেত্রে পার্থক্য থাকলে কে এর মাঝে পার্থক্য দেখা যায়। যেমন বার্ষিক কর প্রদানের তুলনায় যদি ত্রৈমাসিক বা মাসিক কর প্রদান করতে হয় তাহলে কে এর মান বাড়বে, কারণ এক্ষেত্রে অর্থের চাহিদাটি বেড়ে যাবে। অর্থাৎ দ্রুত হারে আমাদের যদি অল্প সময় বিরতিতে কর দিতে হয় তাহলে সের জন্য অর্থের চাহিদাও বেড়ে যাবে এবং কে এর মান বৃদ্ধি পাবে। এরপর আমরা যেটি দেখছি সেটি হচ্ছে ঋণদান নীতি। দেশে ঋণ যদি অতি সহজ শর্তে পাওয়া যায় তাহলে মানুষ কম পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। স্বাভাবিকভাবে তাহলে কি হবে, তখন কে এর মান কমে যাবে। আর যদি ঋণদান নীতি সুলভ না হয় তবে কে এর মান বৃদ্ধি পাবে। যদি দেশে ঋণদান প্রতিষ্ঠান উন্নত হয় তাহলে জনগণ সহজেই ঋণপত্র ভাঙাতে পারবে, ফলে অযথা নগদ অর্থ ধরে রাখার প্রয়োজন থাকবে না এবং সেক্ষেত্রেও কিন্তু তাহলে আমাদের কে এর মান কমে যাবে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি ভাবে আমাদের যে কে এর কথাটি আমরা বলছিলাম সেটির নির্ধারক। আমরা গত ক্লাসে পড়েছিলাম ফিশার ইকুয়েশন, আর আজকের ক্লাসে আমরা দেখেছি ক্যামব্রিজ ইকুয়েশন। তো এই যে দুইটি তত্ত্ব আমরা আলোচনা করলাম এবং এই দুটো তত্ত্বই কিন্তু অর্থের মূল্য নির্ধারণের জন্য করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ উদ্দেশ্যগত দিক থেকে যদি আমি আলোচনা করতে যাই তাহলে বলবো যে ক্যামব্রিজ ইকুয়েশন আর ফিশার ইকুয়েশনের মধ্যে কিন্তু বেশ মিল রয়েছে। আবার বিশ্লেষণাত্মক দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে আবার দেখবো যে উভয় যে সমীকরণ আছে এর মাঝখানে কিছু পার্থক্য রয়েছে। তো চলো আমরা এখন দেখি যে এই যে দুটি সমীকরণ এদের মাঝখানে কি মিল আছে কি অমিল, আবার কোনটি ভালো বা মন্দ। প্রথমে আমরা ফিশার, যেহেতু আমরা দুটি ইকুয়েশন নিয়ে আলোচনা করব এখন, তাহলে আমাদের প্রথমে আসলে জানা দরকার যে কোনটি কোন ইকুয়েশন। তো প্রথমে আমরা জানি যে আমাদের গত ক্লাসের ইকুয়েশনটি কি ছিল, ফিশার্স ইকুয়েশন ছিল, সেটি হচ্ছে mv ইকুয়াল টু পিটি, যেটি আমরা জানি। আর আজকে আমরা জানলাম ক্যামব্রিজ ইকুয়েশন সম্পর্কে, এবং ক্যামব্রিজ ইকুয়েশনটি হচ্ছে আমাদের m ইকুয়াল টু কে পি টি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিশারের সমীকরণের এবং ক্যামব্রিজ সমীকরণ, যে এই দুটোর প্রথমে আমরা দেখব মিল বা সাদৃশ্য কি। এখানে দুটো ভাষ্যই অর্থাৎ ক্যামব্রিজ এবং ফিশার দুখানেই বলা হয়েছে যে দাম স্তর অর্থের যোগানের সঙ্গে প্রত্যক্ষ এবং সমানুপাতিকভাবে যুক্ত। অর্থাৎ এখানে দাম স্তরের সঙ্গে অর্থের যোগানের যে সম্পর্কটি হচ্ছে সেটি হচ্ছে প্রত্যক্ষ ধরনের এবং এটি সমানুপাতিকভাবে যুক্ত। এটি উভয় সমীকরণেই স্বীকার করে নেওয়া হয়েছে। দ্বিতীয় যে মিলটি আছে সেটি হচ্ছে যে ফিশারের সমীকরণের ভি এবং ক্যামব্রিজ সমীকরণের যে কে, এই দুটি হচ্ছে পরস্পর বিপরীত, অর্থাৎ ভি ইকুয়াল টু 1/k বা কে ইকুয়াল টু 1/v। এবং এই প্রেক্ষিতে দেখা যায় বা এই সম্পর্কটি যদি আমরা মেনে নিই তাহলে দেখা যায় যে ফিশারের সমীকরণকে ক্যামব্রিজ সমীকরণে কিংবা ক্যামব্রিজ সমীকরণকে ফিশারের সমীকরণে অতি সহজেই কিন্তু রূপান্তর করা যায়। আমরা যদি এটি একটু এখন দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে mv ইকুয়াল টু পিটি, এবং এটা আমরা দেখলাম মাত্রই যে এটি হচ্ছে আমাদের ফিশারের সমীকরণ। তাহলে এখানে আমরা v ইকুয়াল টু লিখতে পারি পিটি বাই এম। এখন আবার আমরা যে কথাটি বলেছিলাম যে ফিশারের সমীকরণের v এবং ক্যামব্রিজ সমীকরণের k পরস্পর বিপরীত, সুতরাং এখানে আমরা লিখতে পারি v ইকুয়াল টু 1/k। তাহলে এখন আমরা খুব সহজেই এই v ইকুয়াল টু পিটি বাই এম ইকুয়াল টু, আবার দেখতে পাচ্ছি যে v ইকুয়াল টু 1/k, তাহলে আমরা অবশ্যই এখানে লিখতে পারি যে 1/k ইকুয়াল টু পিটি বাই এম। এটি আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারি এবং এখান থেকে যে জিনিসটি আমাদের বের হয়ে আসছে সেটি হচ্ছে m ইকুয়াল টু kpt। অর্থাৎ আমরা আরম্ভ করলাম ফিশারের সমীকরণ দিয়ে এবং তারপরে আমরা দেখলাম যে শেষে যে সমীকরণটি আমরা পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ক্যামব্রিজ সমীকরণ। সুতরাং যে আমাদের ফিশারের সমীকরণ এবং ক্যামব্রিজের সমীকরণ, এই দুটো আসলে বলা যায় যে একই সমীকরণকে আমরা অন্য সমীকরণে অতি সহজেই রূপান্তর করতে পারছি। এরপরে আমরা যে মিলটি দেখব সেটি হচ্ছে
ফিশারের সমীকরণ এবং ক্যামব্রিজ সমীকরণ উভয়ই গাণিতিক, স্বতঃসিদ্ধ বা অভেদ। কেননা দুটি তত্ত্বেই অর্থের চাহিদা ও অর্থের যোগানের কোনো কার্য-কারণ সম্পর্কগত সম্পর্ক ব্যাখ্যা করা হয় নাই, শুধুমাত্র গাণিতিক নিয়মেই এটি সমতা দেখানো হয়েছে। সুতরাং এই দুটোই অভেদ। চতুর্থত, উভয় সমীকরণে বলা হয়েছে অর্থের পরিমাণের উপর দাম স্তর নির্ভরশীল, অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়বে কিংবা অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমে যাবে। কিন্তু অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর কেন বাড়বে কিংবা অর্থের পরিমাণ কমলে দাম স্তর কেন কমবে তার কোনো ব্যাখ্যাই কিন্তু আমরা এই দুই সমীকরণের কোনোটিতেই পাইনি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কথা যে দুটোর মাঝখানে এটি হচ্ছে আমাদের মিল, অর্থাৎ দুই সমীকরণের যে মিলগুলো আছে সেটি আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব যে এই দুই সমীকরণের মাঝখানে অমিল বা পার্থক্যগুলো কোথায়। যে ফিশারের সমীকরণ এবং ক্যামব্রিজের সমীকরণ এই দুটোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। ফিশারের সমীকরণে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থকে বিবেচনা করা হয়, কিন্তু ক্যামব্রিজ সমীকরণে অর্থকে সঞ্চয়ের মাধ্যম হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ আমরা যদি ফিশারের সমীকরণটির কথা মনে করি তাহলে দেখব যে সেখানে বলা হয়েছিল যে অর্থ হচ্ছে আমাদের এখানে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে অর্থ হচ্ছে সঞ্চয়ের একটি মাধ্যম, সেই হিসেবে এটিকে বিবেচনা করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ফিশারের সমীকরণে অর্থের মূল্য নির্ধারণের জন্য যে অর্থের যে প্রচলন গতি বা ভ্যালোসিটি অফ মানি যেটি আমরা পড়েছিলাম সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। কিন্তু ক্যামব্রিজ যে ইকুয়েশনটি আছে সেখানে অর্থের আয় গতির দিক চিন্তা করে যে নগদ ব্যালেন্স যেটির কথা আমরা বলছি সেটির উপরে বেশি জোর দেওয়া হয়েছে। তৃতীয়ত যে পার্থক্যটি এখানে রয়ে গিয়েছে সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ে জনসাধারণের কি পরিমাণ অর্থ লেনদেনের জন্য হাতে রাখা প্রয়োজন সে সম্পর্কে ফিশারের সমীকরণে আলোকপাত করা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে জনসাধারণের কি পরিমাণ অর্থ রাখবে সেটি সম্পর্কে শুধু ফিশারের সমীকরণে আলোচনা করা হয়েছে। আর অন্যদিকে ভবিষ্যৎ এবং বর্তমান লেনদেন দুটির জন্য কি পরিমাণ অর্থ কোনো নির্দিষ্ট সময়ে জমা রাখা দরকার ক্যামব্রিজ সমীকরণে সেটি নির্দেশ করা হয়েছে। এরপর যে পার্থক্যটি হচ্ছে সেটা হচ্ছে যে বিনিময় সমীকরণ যেটি আমরা দেখেছি mv ইকুয়াল টু pt, সেখানে m v p এবং t এই চলকগুলোর মধ্যে শুধু p এর মান বের করার জন্য m এর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আর ক্যামব্রিজ সমীকরণ যেটি আমরা দেখেছিলাম যে m ইকুয়াল টু kpt, সেখানে m p k এর মধ্যে m ও k এর উপরে সমান গুরুত্ব এখানে দেওয়া হয়েছে। ক্যামব্রিজ সমীকরণে যেখানে m এবং k দুটোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে আর বিনিময় সমীকরণে সেখানে শুধুমাত্র m এর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এগুলোই হচ্ছে আমাদের উভয় সমীকরণের মধ্যে পার্থক্য বা অমিল। তো এই দুটি সমীকরণে আমরা মিল এবং অমিল দুটোই দেখলাম এখন এবং মূল তত্ত্ব নিয়েও আমরা আলোচনা করেছি। তো চলো এখন আমরা জানি যে এই দুটো তত্ত্বের মধ্যে কোন তত্ত্বটি অধিকতর উন্নত বা ভালো হিসাবে আমরা বলতে পারি। সাধারণভাবে মনে করা হয় যে ক্যামব্রিজ সমীকরণ তুলনামূলকভাবে উন্নত। সেখানে কারণ হিসেবে উল্লেখ করা হয় যে ফিশারের সমীকরণে অর্থের যোগানের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থের চাহিদাকে সেখানে উপেক্ষা করা হয়েছে। কিন্তু ক্যামব্রিজ সমীকরণে অর্থের চাহিদাকে দাম স্তর নির্ণয়ের অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করা হয়েছে। যেহেতু এই বিবেচনাটি এখানে করা হয়েছে সুতরাং এদিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে বলবো যে ক্যামব্রিজ সমীকরণ একটু উন্নত ধরনের। দ্বিতীয়ত হচ্ছে যে ফিশারের সমীকরণে অর্থকে লেনদেনের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে, তাই আয়ের যে সম্পূর্ণ অংশ সেটি লেনদেনে ব্যয় হবে বলে ধরে নেওয়া হয়েছে। কিন্তু এই কথাটি আসলে বাস্তবসম্মত নয়, কেননা আয়ের সবটাই আসলে যদি লেনদেন কাজেই ব্যয় করা হয়ে যায় তাহলে যে সঞ্চয় বলে একটা জিনিস আছে সেটি কিভাবে হবে। ক্যামব্রিজ সমীকরণে অর্থকে লেনদেনের মাধ্যম হিসেবে ধরা হলেও এখানে আয়ের একটি নির্দিষ্ট অংশ বলা হয়েছে যে লেনদেনের জন্য ব্যয় হবে। অর্থাৎ এখানে
পুরো আয়ের অংশটি ব্যয় হবে না, বরঞ্চ আয়ের একটি নির্দিষ্ট অংশকে বলা হচ্ছে লেনদেনের কাজে ব্যয় হবে, অর্থাৎ এখানে যে কে এর মানটি সেটি হবে 1 থেকে ছোট। সুতরাং সেক্ষেত্রে যে আয়ের অবশিষ্ট অংশ সেটি কি হবে, সঞ্চয় হবে। সুতরাং এ থেকে বোঝা যায় যে অর্থ আবার সঞ্চয়ের বাহন হিসেবেও কাজ করবে, অর্থাৎ ক্যামব্রিজ সমীকরণে অর্থকে লেনদেনের মাধ্যম এবং সঞ্চয়ের বাহন হিসেবে বিবেচনা করা হয়েছে। এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ফিশারের সমীকরণের তুলনায় ক্যামব্রিজ সমীকরণ উন্নত বলে বিবেচিত হয়। আরেকটা হচ্ছে যে উভয় সমীকরণে চলকগুলোর মধ্যে সার্বিক সমতা অভেদ প্রকাশ করা হয়েছে, এ ব্যাপারে আসলে কোনো পার্থক্য নেই। কিন্তু ফিশারের সমীকরণে যে ভি ব্যবহৃত করা হয়েছে এর তুলনায় কিন্তু ক্যামব্রিজ সমীকরণে যে কে এর ব্যবহার করা হয়েছে সেটি অধিকতর বাস্তবসম্মত এবং এটি বেশি গুরুত্ব বহন করে। আচ্ছা, আরেকটি কথা এমনি বলা হয় যে ফিশারের সমীকরণে লেনদেনের পরিমাণ এবং দাম স্তর নির্ণয়ের যে সম্পর্কটি রয়েছে সেটি হচ্ছে যান্ত্রিক বা হিসাবগত, কিন্তু ক্যামব্রিজ সমীকরণে যান্ত্রিক উপাদানের পরিবর্তে মানবীয় উদ্দেশ্যের উপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এদিক থেকেও বলা হয় যে ক্যামব্রিজ সমীকরণ ফিশারের সমীকরণ থেকে উন্নত। তো সার্বিকভাবে যে আমরা পর্যালোচনাটি করলাম সেখানে দেখা যায় যে ক্যামব্রিজ সমীকরণের দাম স্তর নির্ধারণে অর্থের যোগানের ভূমিকার কথা মেনে নিয়েছে, অর্থাৎ সেটা ফিশারের সমীকরণকে স্বীকার করা হয়েছে, অর্থাৎ ক্যামব্রিজ সমীকরণ কিন্তু ফিশারের সমীকরণকে স্বীকার করেছে এবং তার সাথে সাথে আবার কি করেছে, অর্থের চাহিদার ভূমিকার কথাও বলা হয়েছে। সুতরাং বিশ্লেষণ পদ্ধতি, দৃষ্টিভঙ্গি ইত্যাদির দিক থেকে আমরা অবশ্যই বলতে পারি যে ফিশারের লেনদেন সমীকরণের তুলনায় ক্যামব্রিজ সমীকরণ বেশি উন্নত এবং বাস্তবসম্মত। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা পড়লাম ক্যামব্রিজ ইকুয়েশন সম্পর্কে। ক্যামব্রিজ ইকুয়েশন জানার পাশাপাশি আমরা গত ক্লাসে যে ফিশারি ইকুয়েশন পড়েছিলাম তার সঙ্গে এর সম্পর্ক এবং পার্থক্য সম্পর্কেও কিন্তু এই ক্লাসে আমি আলোচনা করেছি। আমি আশা করি যে তোমরা এই আলোচনাটি বুঝতে পেরেছ। এরপর তোমরা তোমাদের বই নিয়ে এ সম্পর্কে পড়বে, তাহলে এটি দেখবে যে সহজেই তোমাদের আয়ত্তাধীন হয়ে যাবে। যারা আমার ক্লাসটি এতক্ষণ দেখেছো তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।